হচ্ছে যে এই সার্জিও গোরের সফরের মধ্য দিয়ে বিএনপি বা তারেক রহমান সরকারের ভবিষ্যতের কিছু আলামত তারা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পেতে পারেন। অর্থাৎ এমন একটা বাক্য বলেছে, সেটা হচ্ছে যে এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই তারেক রহমান সরকারের ভবিষ্যৎটা বোঝা যাবে। সার্জিও গোরের ঢাকা মিশন নিয়ে নানান ধরনের অঙ্ক কষা হচ্ছে। মজার ব্যাপারটি হচ্ছে, যখন এই সার্জিও গোর এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ হলো, তারপরে খলিলুর রহমান যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, অন্য সময় তিনি বেশ হাসি খুশি থাকেন, খুব প্রাণবন্ত থাকেন, কিন্তু এবার দেখা গেল তার মুখ খুবই গোমরা, অন্ধকার, যেন কালো মেঘে ঢাকা। কিন্তু কেন এমন অবস্থা, কি আছে ভিতরে? আমার কাছে মানে সবচেয়ে অবাক লেগেছে ওই খবরটা যে সার্জিও গোর নাকি গতদিন ডিনার বাতিল করেছে এই খলিল সাহেবের সাথে। এটা কি সত্য কথা? হ্যাঁ, সত্যি, এটা সত্যি হয়নি, ডিনার হয়নি। তৌফিক ভাই, বলি কি, যুদ্ধ লাগিয়ে দেয় ডিপ্লোম্যাটরা বা এই উচ্চ পর্যায়ের মিটিং এ, কিন্তু এই ধরনের আপনার যদি দাওয়াত থাকে, আগে থেকে ব্যবস্থা করা থাকে, এই নৈশভোজ, ডিনার বা ফর্মাল যদি আপনার লাঞ্চ থাকে, এগুলা কিন্তু কেউ বাতিল করে না। যদি এই খবরটা সত্য হয়, আমি বারবার এই জন্য বলছি যে একেবারে অবিশ্বাস্য। যদি সত্য হয়, আসলে বোঝাই যাচ্ছে যে সার্জিও গোর কতটা বিরক্ত হয়েছেন এই খলিল সাহেবের মিটিং এ। এর অন্য কি ব্যাখ্যা আছে আমি জানি না, ব্যাখ্যা এটাই। এবং আমি একজন 25 বছরের প্র্যাকটিসিং ডিপ্লোম্যাট হিসাবে বলছি, আপনার যুদ্ধ লেগে যায় তবুও কিন্তু এতটুকু, বিশেষ করে পশ্চিমারা এগুলা বাতিল করে না। গরিব দেশগুলাতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এখানে আমাদের মানুষের ইমোশন একটু বেশি থাকে। আপনার ডিপ্লোমেসিতে যে যত দরিদ্র তার ইমোশন, মানে এই ধরনের, এটা একেবারে সিলি একটা ব্যাপার। আপনার খাবার দাবার নিয়েও যখন ইমোশন প্রকাশ করা হয়, তো সেই ক্ষেত্রে এটা আসলে খুবই সিগনিফিক্যান্ট। আর যদি এরকম হয় যে বাতিলের কোনো জেনুইন কারণ আছে, সেটা তাদের জানিয়ে দেওয়া উচিত, আদারওয়াইজ তো এটার আর আসলে কোনো ব্যাখ্যা নাই। তারপর দেখুন, বাতিলটা আমরা যতদূর জানতে পেরেছি, বাতিলটা মূলত সার্জিও গোরের দিক থেকেই বাতিল করা হয়েছে। তিনি বাতিল করেছেন আর কি ওই কর্মসূচিটুকু। হোস্ট তো কখনোই বাতিল করবে না। যদি বাতিল হয়ে থাকে, আপনাকে ধরে নিতে হবে এটা অতিথির পক্ষ থেকে বাতিল করা হয়েছে। আর বাংলাদেশের কি সাহস আছে যে আপনার মানে ডিনার আয়োজন করে? আর খলিল সাহেব তো আমরা জানি, আসলে আমার দেখেন, আজকে সারাদিন এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, আমিও বলেছি। আমি সেগুলোর অন টপ অফ দ্যাট আপনার সাথে কিছু শেয়ার করি আর কি। সার্জিও গোরের এই যে ভিজিটে আপনি যেটা বললেন, খলিল সাহেব যে কালকে আমরা যেটা দেখলাম, উনি যে কি পরিমাণ আপনার উত্তেজিত এবং কোনোভাবেই তিনি সামলাতে পারছেন না নিজেকে, এবং তার পাশে দাঁড়িয়ে, আপনি দেখেছেন কিনা, আপনি তো নিশ্চিতভাবে দেখেছেন, আমি প্রশ্নটা করাই অবান্তর, পাশে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অত্যন্ত, আপনার আমি কি বলবো যে আপনার, আমি তো আপনার শোতে আর মানে আসলে এগুলো তার মন্দ ভাষা ব্যবহার করতে চাই না, একেবারে বোকার মতো, শিশুর মতো আপনার মাঝে মাঝে হেসে উঠছে। মানে এগুলো হলো, আপনি যখন বিব্রত থাকেন, আপনি যখন আসলে আপনার কোনো, আসলে যেই চাকরি আপনি করতে গেছেন সেই চাকরিতে যদি আপনার কোনো ট্রেনিং না থাকে, আপনি পাশাপাশি দেখবেন আবার রাষ্ট্রদূত দাঁড়িয়ে আছে, সেও কিন্তু বিরস বদনে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রদূত হলো বাংলাদেশের রাষ্ট্রদূত আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি আছেন, তিনিও দাঁড়িয়ে আছেন। উনি কিন্তু হাসছেন না, বেচারা, তারও মুখ খারাপ, মানে তারও মুড কিন্তু অফ, এবং বোঝাই যাচ্ছে তাকে দেখে। তিনি কোনো কথাবার্তাও বলেননি না। তারপরও তার একটু মানে আপনার অডিয়েন্সের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে আর কি। এই ছেলেটা যে হুমায়ুন কবির, বয়স বোধহয় খুব একটা বেশি না, আমাদের সমান তো হবেই না, সে কিন্তু কোন পরিস্থিতি বুঝতে পারে না। আমি তারেক রহমান সাহেবকে খুব আন্তরিকভাবে পরামর্শ দিয়েছিলাম যে আপনাকে আগে ডুবিয়েছিল আপনার 2001 থেকে 6 এক বন্ধু ডুবিয়েছিল, ওই যে টাকা পাচারের মামলায় যিনি হয়েছেন,
জি, গিয়াসউদ্দিন আল মামুন। এখন তিনি একাধিক গিয়াসউদ্দিন আল মামুন নিয়োগ দিয়েছেন, তার মধ্যে একটা মামুন আপনি ধরে নিতে পারেন এই হুমায়ুন কবির, আরেকটা তো যথারীতি সেই জাহেদ, যে ভারতে গিয়ে আপনার ঢুকতে পারলো না কারণ ভারতের বিরুদ্ধে সে এত বিষোদ্গার করেছিল। তারপর আমি আরেকটা দেখি, এই যে আপনার ওই যে একটা চোরা কারবারি ছিল মুসা বিন শমশের, আসলে উন্মাদ। পরে আমরা দেখেছি আসলে লোকটা উন্মাদ, সে বসুন্ধরা থেকে আপনার 1 ডজন বা 1.5 ডজন সিকিউরিটি ওখানে পাওয়া যায়, এগুলোকে ভাড়া করে এক একটা 2,000 বা 3,000 টাকা দিতে হয়। এটা ভাড়া করে সে দুদকে গিয়েছিল এটা প্রচার করার জন্য যে তার কাছে $32 বিলিয়ন আছে, সেটা দিয়ে সে পদ্মা সেতু গড়ে দিবে। এইরকম একটা উন্মাদের ছেলে ববি হাজ্জাজ। এগুলো হলো তারেক রহমান এখন 3টা গিয়াসউদ্দিন আল মামুন নিয়ে চলছেন কমপক্ষে, আরো বিশ্লেষণ করলে হয়তো আরো বের হবে। গোরের ওইখানে ফিরে আসি, সার্জিও গোরের ওইখানে দেখবেন যে আরো কিছু কিছু, আমি আসলে যে জিনিসগুলো খুব কম আলোচিত হচ্ছে সেগুলো নিয়ে একটু নির্দেশ করছি তৌফিক ভাই আপনার এখানে। আরেকটা জিনিস দেখেছেন যে উনি বলেছিলেন যে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়ার জন্য উমেদারি করছিল এই খলিল সাহেব, যেটা আসলে ছিল এই যে আপনার এই যে করিডোর মিয়ানমারকে তো না, যে রাখাইন অঞ্চলের বিদ্রোহীদের দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে। কালকে যখন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করলো যে এই করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, উনি বললেন যে এটা আপনারা গুজব শুনেছেন। দেখেন খলিল সাহেব কতটা উনি আসলে আউট অফ মাইন্ড আর কি, আপনি গুজব বলতে পারেন। ওনার কিন্তু বারবারই কালকে উনি কথা বলার সময় খেই হারিয়ে ফেলছিলেন। উনি ওই যে আমরা বলি না আমতা আমতা করছিলেন, মানে মুখে কথা আটকে যাচ্ছিল বারবারই, চেহারায়ও সেটার প্রভাব পড়েছিল। ধরুন কথা আটকানোটা আমরা ধরলাম যে সাবধানতার সাথে বলছে, নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইত্যাদি অনেক কিছু, কিন্তু আপনার কিছু কিছু জিনিস মাথা তো একটু কাজ করবে যখন কেউ পররাষ্ট্রমন্ত্রী। তার একটা বিষয় ছিল ওই জিনিসটা যে করিডোরটার কথা, করিডোরের ব্যাপারে তো উনি আসলে জিনিসটা প্রকাশ্যে এনেছেন। আমরা তো করিডোর আসলে ইউনূস সরকারের আর কারো মুখ থেকে প্রকাশ্যে শুনি নাই, 3 জনের কাছ থেকে শুনেছি। খলিল সাহেব ওইটার পক্ষে বলছিলেন, তৌহিদ সাহেব বিপক্ষে বলছিলেন, এবং ওয়াকার বিপক্ষে বলছিল। অনেকে আবার ওয়াকারকে হয়তো দেশপ্রেমিক ভাবতে পারে, আসলে ওয়াকার জানে যে তার সৈন্যবাহিনী কারোর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়, শুধু বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। সুতরাং কোনো দিকে কোনো যুদ্ধের সম্ভাবনা থাকলে আপনার ওয়াকার বাহিনী এটা করবে না। সুতরাং এখানে দেশপ্রেমের কোনো ইস্যু ছিল না। তৌহিদ সাহেবেরটা ছিল, আমি বলবো যে তৌহিদ সাহেব এজ এ বেটার হিউম্যান বিং, ওনার অস্বীকারটা ছিল আর্মির সাথে অ্যালাইন্ড। তৌহিদ সাহেব নিজেও আর্মির সাথে প্রচুর আপনার খাতির রাখেন, এবং তিনি নিজেও একজন ক্যাডেট কলেজের ছাত্র হিসাবে স্বভাবতই ওনার সাথে আর্মির সাথে প্রচুর সম্পর্ক আছে এবং ছিল। কিন্তু আমরা দেখেছি খলিল সাহেব ওটার পক্ষে কথা বলছেন। এখন যদি এই কিছুদিন পরে গতকাল খলিল সাহেব যেটা বললেন যে এটা একটা গুজব শুনেছেন, তাহলে উনি খুব খেলো হয়ে গেলেন না পুরো জাতির সামনে। আপনি যদি পররাষ্ট্রমন্ত্রী হতে চান, আপনি কি নিজেকে এত খেলো করবেন? আরেকটা জিনিস খেয়াল করবেন যে উনি কিন্তু আমাদের খুবই দেখেন, আপনি মোমেন স্যারকে আপনার প্রোগ্রামে আনেন, আমার খুব ভালো লাগে। এই মোমেন স্যার একবার একটা কথা বলেছিলেন যেটা আমি সমর্থন করি না, স্বামী স্ত্রী সম্পর্কের মতো একটা কথা, যেটা শেখ হাসিনা সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হয়েছিল। কিন্তু মোমেন স্যার যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের তখন যে এই জো বাইডেনের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন, এই ব্লিংকেনের সাথে আপনারা খেয়াল করেছেন কিনা, উনি আমেরিকাতে গিয়ে একটা বাইল্যাটারাল মিটিং করেছিল। এগুলো সব তখন আসলে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার অংশ হিসাবে সবকিছু হচ্ছে। কিন্তু সেখানে আমরা যখন মোমেন সাহেব এবং ওই ব্লিংকেনকে দেখি, আপনি যদি দুজনের কথাবার্তা শোনেন ইত্যাদি দেখেন, দেখবেন যে ব্লিংকেনকে অনেকটা ডক্টর মোমেনের স্টুডেন্ট মনে হচ্ছে, একটা ছাত্র। মানে মোমেন সাহেবকে আমরা আসলে মিসআন্ডারস্ট্যান্ড করি আর কি, একজন জ্ঞানী মানুষকে ছোটখাটো বিষয়। কিন্তু এই খলিল 2 দিন আগে কিন্তু সতীন এবং স্ত্রী নামে একই রকম একটা ন্যাক্কারজনক কথা বলেছেন। এইটা নিয়ে কিন্তু একটু কি কোথাও তোলপাড় হয়েছে? হয়নি? আপনার মনে আছে যে জাস্ট তার আগে মনে আছে, একই কথাই তো হলো।
তাই না? তো কথা হলো কি, বাংলাদেশের এই তারেক রহমান সাহেব আসলে সৌভাগ্যবান। উনি এমন একটা সময় প্রধানমন্ত্রী হলেন, এমন একটা সময় খলিলরা পররাষ্ট্রমন্ত্রী হলো, সেই সময় আসলে আপনার বাংলাদেশের অভ্যন্তরে মিডিয়া বলতে কিছুই নেই। আমরা জানি যে 2024-এর আপনি একজন অত্যন্ত দক্ষ এবং সিনিয়র সাংবাদিক হিসাবে জানেন যে আসলে 2024-এর জঙ্গি উত্থানের পরে মিডিয়া বলতে বাংলাদেশে কিছু নেই। যা আছে সবকিছু কিন্তু জঙ্গি উত্থানের পরে যারা এস্টাবলিশমেন্ট দখল করেছে, রাষ্ট্র দখল করেছে, তাদের তাবেদার হয়ে গেছে। এরা আর কোনো কিছু নিয়ে কিন্তু আগের মতো আপনার করে না। পাশাপাশি তারেক রহমান সাহেব আরেকটা ব্যাপারে খুবই সৌভাগ্যবান। এখন যারা আমরা অনলাইনে সোশ্যাল মাধ্যমে কথা বলি, আমাদের কণ্ঠক্ষীণ হোক, আমাদের দর্শক হোক, আমরা কিন্তু কেউ তখন আওয়ামী লীগ সরকারের সময় যেসব সাইবার সন্ত্রাসীরা কথায় কথায় গুজব রটনা করতো, সেই আপনি পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, আমরা কিন্তু কেউ কিন্তু গুজব রটনা করি না। ফলে আমরা গঠনমূলকভাবে তারেক রহমান সরকারের হয়তো কোনো জিনিস নির্দেশ করলো, আমাদের তরফ থেকেও কিন্তু কোনো আপনার সেই ধরনের গুজব, মিথ্যা প্রপাগান্ডা নাই। এটাও কিন্তু তারেক রহমান সরকারের কিন্তু দেখবেন যে অত্যন্ত সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে এই যে একটা ফরেন মিনিস্টার একই ধরনের কথা বলে ডক্টর মোমেনের কথাটা সারা পৃথিবীতে আপনার এটা নিয়ে হাসি ঠাট্টা করেছে, আর এই মোমেন সাহেবেরটা বাংলাদেশের মিডিয়া কিন্তু গিলে ফেলেছে। একটা মানুষকে আমি দেখলাম না যে কেউ বলল যে এটা তো ওই রকমই হয়, তাহলে এটা নিয়ে আমরা হাসাহাসি করব না কেন? আবার যদি সার্জিও গোরের ওই জায়গায় ফিরে আসি, সার্জিও গোর নিজে বলেছে যে অনেক পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে। ওনার একটা লাইন আছে ওনার নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে, কিন্তু খলিল সাহেবের কথা বোঝা যাচ্ছে যে কোনো পজিটিভ ডেভেলপমেন্ট নাই, আলোচনা হয়েছে কোনোটা, মানে এখান থেকে আপনি বুঝতে পারেন যে একটা মানুষ উনি কত, মানে ওনার উপর কি পরিমাণ ঝড় গেছে। উনি যখন সেই 1 ঘন্টা ব্যাপী এই গস সাহেবের সাথে বৈঠক, প্রায় 2 ঘন্টার মতো, 2 ঘন্টা বৈঠক করে কিন্তু উনি বলছেন যে কোনো কিছু আলোচনা হয় নাই। সাংবাদিকরা প্রশ্ন করছে, উনি বলছেন না, এটা আলোচনা হয় নাই, ওইটা আলোচনা হয় নাই। আসলে এখানে তো আলোচনা কি হয়েছে খুবই আমরা ধারণা করতে পারি। এখানে আপনার চীনের সাথে যে অর্থনৈতিক মানে তারেক রহমান সাহেবের বাজেট বাস্তবায়নের জন্য হইলেও চীনের এই মুহূর্তে আপনার চীনের সাথে ওনার সুসম্পর্ক ছাড়া কোনো উপায় নেই। এবং ওনার যারা 2-1 জন ওনাকে উপদেশ দিচ্ছেন, তারাও কিন্তু বলছে যে আপনি চীনের কোলে চলে যান, আদারওয়াইজ আপনি কোনোভাবেই টিকতে পারবেন না, কারণ টাকা ছাড়া তো টিকতে পারবেন না। এইটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করতে পারছে না। আরেকটা বড় এজেন্ডা এখন মনে হচ্ছে আমার কাছে, আমি আসলে গুজব নিয়ে কথা বলতে চাই না বা গুজব অনুমান নিয়ে, তবে খুব সুস্পষ্ট যে এখানে ইউনূসকে প্রেসিডেন্ট করার বোধহয় প্রেশার আছে যথেষ্ট। তো সেটা একটা ধারণা করা যায়, কিন্তু যেই জায়গাটা সেটা আমি এটা নিয়ে আপনাকে আলাদা করে প্রশ্নটা করতাম, যেহেতু আপনি তুলছেন, আমি ওইটার সাথে একটু সম্পর্ক যুক্ত করি। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মিডিয়া কিন্তু এই যে 2024-এর 5ই আগস্ট থেকে শুরু করে যারা একদম প্রকাশ্যে ডক্টর ইউনূসের লোক বা তার যে কোর গ্রুপের যারা ডিপ স্টেটের বাংলাদেশে যারা কোর গ্রুপের একদম সিনিয়র লেভেলের, তারা সবাই কিন্তু এখন কেউ পত্রপত্রিকায় লিখছেন, আর্টিকেল লিখছেন, কেউ বক্তব্য দিচ্ছেন, কেউ মিডিয়াতে বলা শুরু করেছেন, বিভিন্ন ভাবে ডক্টর ইউনূসকে আসলে ক্ষমতায় বসানোর জন্য, প্রেসিডেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন একই চক্র। তো আপনি এইটাই বলছিলেন যে এটার সঙ্গে এমন কোনো বিষয় হতে পারে কিনা, যে গোরের জায়গা থেকে এমন কোনো কিছু বলা হয়েছে কিনা যাতে আসলে খলিলুর রহমানের মুখের হাসি উবে গেছে, এমনটা কিছু আছে কিনা? আপনার ধারণাটা কি? খুবই স্বাভাবিক, এটা ছাড়া তো আর কোনো কারণ নাই। আপনি এই জন্য আমি বারবার আমাদের পূর্বের উদাহরণগুলা দেখা, আমি নিজেও বলেছি, এটা বুঝতে হলে আপনার উদাহরণগুলা দেখতে হবে। আমাদের এখন তো তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর থেকে তো ইনকামিং আউটগোয়িং ভিজিট অলমোস্ট ডিসঅ্যাপিয়ার করে গেছে। ওনার সরকার 6 মাস হয়ে গেছে, উনি মাত্র চীনে গেলেন, মাঝখানে মালয়েশিয়া গেছেন। এটা আসলে ওনার ট্যাকটিক্যাল আর কি, মূলত উনি চীনে গেছেন, 1টা বা 2টা দেশ ভ্রমণ করেছেন। আমি একটা নিজে বক্তব্য দিয়ে দেখিয়েছিলাম যে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম 6 মাসে 24 সালে তো উনি পুরনো গভর্নমেন্ট, নতুন করে ভিজিট করার কিছু নেই। তারেক রহমান একটা ডিফারেন্ট প্রেক্ষাপট। তখনও আমরা দেখছি যে শেখ হাসিনা কয়েকটা দেশে গেছেন, তার মধ্যে জার্মানি ছিল, থাইল্যান্ড ছিল, উনি স্পেনের সফর বাতিল করেছেন, ভারত চীন তো পাশাপাশি ছিলই, আবার বাংলাদেশে এসেছিল ভুটানের রাজা এবং কাতারের আমির।
প্রথম 4-5 মাসের মধ্যে। আর তারেক রহমানের এখানে অন্তত যদি আপনার অর্ধেকও পারফর্ম করতেন উনি, মানে এতটুকু ভিজিট হলো বলতে হতো যে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ব আসলে অর্ধেক চোখে দেখে। সেটা কিছু হচ্ছে না। আপনি দেখেন এই সরকার প্রধান বিদেশেও যেতে পারছে না, বাইরেও যেতে পারছে না। আর তার মধ্যে আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনূসের যে বিষয়টা, ওরা বদিউল আলমরা কিন্তু প্রথম ইত্তেফাক দিয়ে শুরু করেছিল, সবাই আবার কণ্ঠ তুলেছে যে এমন কাউকে প্রেসিডেন্ট নিয়োগ করা দরকার যাতে শক্তিশালী একজন প্রেসিডেন্ট হয় আর কি। এইটা এই প্যাটার্নটা কিন্তু 2024-এর আগে যা যা করেছিল ইউনূসরা আপনার তার সাথে মেলে। একদিকে বদিউল আলমরা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আর একদিকে দেখবেন যে যারা রাজনৈতিক ফ্রন্টে ছিল তারা বিষোদ্গার করেছে, রাজনৈতিক ফ্রন্টে জামাত, হেফাজত, বিএনপি। এখন দেখা যাচ্ছে ওদের অভ্যন্তরীণ বন্টনে বিএনপি একটা পক্ষ হয়ে গেছে, অন্য পক্ষ জামাত, এনসিপি, তারাও ইউনূসের জন্য ক্যাম্পেইন করছে, আর বদিউল আলমরাও ইউনূসের জন্য ক্যাম্পেইন করছে। সার্জিও গোর একই সময় ঢাকায় এসেছেন। সুতরাং আপনি যদি প্যাটার্নটা দেখেন যে একই চক্র কিন্তু এখন তারেক রহমানের মাথার উপর বসেছে। এখন তারেক রহমানের ডিলেমাটা আমি কিন্তু খুব সহানুভূতির সাথে বুঝি। উনি জানেন যে উনি যতটুকু মানে ক্ষমতা ভোগ করছেন এখন পর্যন্ত, এখানে যদি ইউনূস বসে যায় তাহলে আসলে ওনার হাতে আর কোনো ক্ষমতাই থাকবে না। এখন উনি কি ততটুকু ক্ষমতা দিয়ে দিবেন কিনা, এইটা কিন্তু একটা বড় ধরনের আপনার ওনার উপর বড় ধরনের কিন্তু একটা বাস্তবতা তারেক রহমানের জন্য। আর খলিল সাহেবের সমস্যাটাও কিন্তু একই রকম, যে যাই হোক উনি তো এখন তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, ফলে তারেক রহমানের ইচ্ছাটাও ওনাকে কিন্তু এই যে সার্জিও গোর সাহেবকে জানাতে হয়। ফলে এখন সার্জিও গোর সাহেব যদি বলেন যে তুমি তো আমার লোক, খুব সবাই জানে যে আসলে ডিপ স্টেট যেটা বলা হয়, মানে মার্কিন প্রশাসনের হয়েই কিন্তু খলিল নিজেও কিন্তু মার্কিন নাগরিক, এবং কোনো বিপদ হলে সবার আগে যে লোকটা আসলে এই সিস্টেমে পাওয়া যাবে না, বিএনপির সিস্টেমে, সেটা কিন্তু এই খলিল সাহেব। কারণ তার কিন্তু আপনার পূর্ণ ঠিকানা, নাম, বাড়ি ঘর সব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। তো এই অবস্থায় খলিল সাহেবকে যদি কোনো কড়া কথা বলা হয়, সেটা আসলে অনেক বেশি আপনার হার্শ হওয়ারই কথা। এখন ছাড়া আপনি আসলে কিভাবে খলিল সাহেবের এই জিনিসটা ব্যাখ্যা করবেন? যে জায়গা আমি আসলে বলতে গিয়েও ভুলে গেছিলাম, সেটা হলো আমরা যদি একটু আগের দিকটা দেখি, আমরা যদি দীপু মনি এবং হিলারি ক্লিন্টনের এইরকম সাংবাদিক সম্মেলন দেখি, মোমেন সাহেবের সাথে অ্যান্টনি ব্লিংকেন কিংবা আপনার মার্কিন উচ্চ পর্যায়ের একজন, উনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটও ছিলেন, আপনার জন ক্যারি, হ্যাঁ, বাইডেন সাহেবের ক্লাইমেট এনভয়, কিংবা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অত্যন্ত সেন্সিবল একজন মানুষ, ওনার সাথে কোনো এই ধরনের আপনার উচ্চ পর্যায়ের আপনি বৈঠক দেখেন, কিংবা আমাদের লাস্ট আওয়ামী লীগ সরকারের লাস্ট ফরেন মিনিস্টার ডক্টর হাসান মাহমুদ, কখনো ওনারা কোনো সাংবাদিক, আমরা তো এদেরকে গালিগালাজ করি, আসলে আমি নিজে করি, ডক্টর হাসান মাহমুদকে গালি দিয়েছি, শাহরিয়ার আলম সাহেবকে গালি দিয়েছি, মোমেন সাহেবকে গালি দিয়েছি, দীপুমণিকে গালি দিয়েছি আমি প্রকাশ্যে। কিন্তু আপনি দেখবেন এই যে আমাদের 4 জন, একজন প্রতিমন্ত্রী যে অনেক দক্ষতা অর্জন করেছিলেন, উনি 2 বার প্রতিমন্ত্রী ছিলেন, আর 3 জন পূর্ণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কখনো কোনো সাংবাদিক সম্মেলন আপনার গ্রেস ছাড়া, একজন ফরেন মিনিস্টারের যে ইউজফুল মানে ইউজুয়াল আপনার মানে গ্রেস থাকা দরকার, আপনার এক ধরনের আপনার তার এক ধরনের কূটনীতিক সুলভ আপনার কি বলবো যে অ্যাপিয়ারেন্স থাকা দরকার, তার বাইরে কখনো এই ব্যক্তিগুলো একবারও যান নাই। খলিল সাহেব দেখবেন যে উনি ক্যামেরার সামনে আসলেই কিন্তু একটা আহাম্মকের মতো হাসে, দুঃখিত আহাম্মক শব্দটা ব্যবহার করার জন্য, সে হলো হুমায়ুন কবির, আর একজন খলিল সাহেব উত্তেজিত হয়ে যান। আমি মনে করি যে ওনাদের কথা তো আসলে অনেক, তৌফিক ভাই একটু ডাইভার্স হয়ে যাচ্ছে, মাফ করবেন, আমার মনে হয় যে তারেক রহমান সাহেবের একমাত্র মানে ওনার কিছু মানে ভাবমূর্তি রক্ষা করার জন্য ওনার ওই জুনিয়র যে যিনি আছেন শামা ওবায়দ, যিনি ন্যাচারালি এসছেন, খলিল সাহেবের মতো পেছনের দরজা দিয়েও আসেন নাই, আবার হুমায়ুন কবিরের মতো ওইভাবে তারেক রহমানের সাথে দীর্ঘ বন্ধুত্বের মাধ্যমে আসেন নাই, রাজনীতি করে এসেন। উনি দেখি যে অনেকটা আপনার মোটামুটি শান্তশিষ্ট থাকতে পারেন প্রেসের সামনে, বাকিরা পাচ্ছেন না। আর খলিল সাহেবের উপর এই জিনিসটা আমি আসলে আল্লাহর গজব হিসাবে দেখি। তৌফিক ভাই দেখেন, এই লোকটা যারা ফরেন মিনিস্ট্রি বা এই লোক সম্পর্কে জানে,
তারা জানে যে এই লোকটার জীবনের, ইউনূসের যেমন জীবনের স্বপ্ন ছিল আপনার অর্থবিত্ত কামাই করা, নোবেল প্রাইজ পাওয়া, চুরিদারি করা, বাটপারি করা, এই লোকটার একটাই স্বপ্ন ছিল তো এই খলিল সাহেবের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়া। এখন উনার দুর্ভাগ্য, উনি একটা আপনার পেছনের দরজা দিয়ে একটা মানে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের সাধারণ মানুষের সাথে প্রতারণার মধ্যে, এবং মানুষের অপছন্দ হওয়ার কথা সাধারণ মানুষ। আমাকে অনেকে বলেছে বাংলাদেশ যে এখন আমেরিকা যেভাবে আধিপত্য বিস্তার করেছে সাধারণ মানুষ এটা পছন্দ করছে না। তাহলে দেখেন এই যে এমনকি বিএনপি সমর্থকরাও গালি দিচ্ছে। আজকে আমি ফেসবুকে দেখলাম যে খলিল যতদিন আছে তারেক রহমানের রক্ষা নেই, অর্থাৎ খলিলের উপর আসলে আল্লাহর গজব পড়েছে। এই আপনি যদি এটা দেখেন যে উনি পররাষ্ট্রমন্ত্রী হন, আপনি সহজ সরল পথে যদি হতেন, কিন্তু উনি এমনই পথে হলেন যে আসলে উনি আসলে এটা এনজয় করতে পারছেন না, নানান ধরনের চাপ। আর এসব জায়গায় একটা জিনিস কি জানেন মারুফ ভাই, আপনি যদি কারো অনুগ্রহ নিয়ে আপনি এই ধরনের পোস্ট দখল করেন, এটা সবাই বোঝে যে ওই 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 উচ্চতর শক্তির আপনি কিন্তু দাসে পরিণত হবেন। এই দাস হওয়ার যে আপনার বিড়ম্বনা, যে টেনশন, যে প্রেশার, এইটা আসলে খলিল সাহেবের মাথার উপর ভর করেছে, যার কারণে আমরা তাকে এই 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 আপনার উত্তেজিত অবস্থায় দেখতে পাচ্ছি বারবার। এমনকি চীন সফরের পর তারা যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানেও কিন্তু আমরা একই জিনিস দেখেছি। তো এখন আমি একটু শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে কি মনে হয় যে এই যে সার্জিও গোরের সফরটা, এই সফরটা অনেকেই বলার চেষ্টা করছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি দু একজনের সাথে দেশেও আমি যখন কথা বলেছি যারা এই সরকারের সঙ্গে আছেন, এমনও দু একজনের সাথে কথা হয়েছে, তাদের সবার মধ্যে একটা কেমন একটা প্রতিক্রিয়া হচ্ছে যে এই সার্জিও গোরের সফরের মধ্য দিয়ে বিএনপি বা তারেক রহমান সরকারের ভবিষ্যতের কিছু আলামত তারা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পেতে পারেন। অর্থাৎ এমন একটা বাক্য বলেছে, সেটা হচ্ছে যে এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই তারেক রহমান সরকারের ভবিষ্যৎটা বোঝা যাবে। আপনি কি মনে করছেন? আমি মনে করি এটার মধ্যে আপনার ভিত্তি আছে। তারেক রহমান সরকারের আসলে ভবিষ্যৎ আমি সার্জিও গোরের ভিজিট ছাড়াই বুঝতে পারি। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, সার্জিও গোরের আগের দিকে আমরা যদি তাকাই, বাংলাদেশের যে ইকোনমিক যে আপনার কি বলবো ডাউন টার্ন যেটা হয়ে গেছে ইউনূসের মাধ্যমে, জঙ্গিদের মাধ্যমে, আপনি জানেন যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 6.5% জিডিপি টার্গেট করে একটা অবাস্তব বাজেট করেছেন। বাজেটটা খুব সুন্দর ছিল, এটা আমি প্রশংসা করেছি, কিন্তু উনি প্রায় আপনার ওনার রাজস্ব আয়ের যে অবাস্তব লক্ষ্যমাত্রা উনি গ্রহণ করেছেন এবং যে ঘাটতি দেখিয়েছেন, এটা যদি আমরা মিলে তার অন্তত 4 থেকে 5 বিলিয়ন ডলার দরকার বিদেশিদের কাছ থেকে, শুধু এই বাজেটটা আপনার কোন রকম বাস্তবায়ন করার জন্য। সেই টাকা শুনি যে 2 বিলিয়ন সেখান থেকে বিভিন্ন ব্যাংক, আন্তর্জাতিক সংস্থা থেকে হয়েছে, বাকি কিন্তু হয় নাই। আরেকটা জিনিস লক্ষ্য করুন, 6.5% জিডিপি প্রবৃদ্ধি টার্গেট করেছেন, আর তার সরকারের আমলেই এই লাস্ট কোয়ার্টারে 2025-26 অর্থ বছরে মার্চ, এপ্রিল, মে, জুন এই স্ট্যাটিস্টিক্সটা বের হয়ে গেছে যে 2.2% জিডিপি গ্রোথ হয়েছে। 2.2% মানে বুঝতে পারছেন যে অলমোস্ট জনসংখ্যার যে গ্রোথ তাকে আপনার তার সমান হয়ে যাচ্ছে। এইটা বাংলাদেশের নিশ্চিতভাবে আপনার দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। এইটা তো ওই তারেক রহমানের তো আমি জানি না, উনি ওই যে বাচ্চাদের সাথে বসেন প্রায়, ওগুলা দিয়ে কিন্তু তার পিআর টিম তাকে রক্ষা করছে, বাচ্চাদের সাথে ছবি তোলেন। উনি শুরু থেকে আমরা দেখছি যে উনি একটু চলাফেরায় মানুষকে দেখাচ্ছেন যে জনগণের প্রধানমন্ত্রী, কিন্তু তার যে এই যে সমূহ বিপদ, বাংলাদেশের মানুষ, আমি আগেও বলেছি তৌফিক ভাই, মানুষ আসলে অনেকটা জঙ্গিকৃত হয়ে গেছে, অর্থাৎ জঙ্গিদের প্রেমে, লোভে, প্রলোভনে পড়ে গেছে, কিন্তু তারা ক্ষুধাটা সহ্য করবে না। এই ক্ষুধা কিন্তু আমরা যেটা বলেছিলাম 1 বছর আগে তৌফিক ভাই, যত দ্রুত আসবে তার চেয়ে দ্রুত কিন্তু এগিয়ে আসছে তারেক রহমানের দিকে। তার সাথে জড়িত হয়ে গেছে আপনার ওনার এই আন্তর্জাতিক সম্পর্কগুলো ম্যানেজ করতে না পারে।
ম্যানেজ করতে পারারও কথা না। আপনি যখন 2024 আপনি যখন জঙ্গি উত্থানের যে কোয়ালিশন হয়েছে সেটার একটা বৃহত্তর আপনি মেম্বার হয়ে গেছেন, সেটাতে তো আর লুকোচাপা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই রাখেন নাই যে $29 মিলিয়ন দেয়া হয়েছে বাংলাদেশকে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য, যার অর্থ দাঁড়ায় যে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। এই কথাটা যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব বলেন, এটাকে আমি বুঝি না আমাদের ভাষ্যকাররা, আমি তো মনেই করি না বাংলাদেশে কোনো মিডিয়া আছে, অন্তত সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলে ইউটিউবে, তারা কেন এটা প্রকাশ্যে বলে না বারবার যে ডোনাল্ড ট্রাম্প সাহেবই তো সাক্ষ্য দিয়েছেন যে এটা প্রতারণার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া হয়েছিল। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান সরকার যা যা প্রত্যাশা করে সেটার আন্ডারে তারেক রহমান সরকার চলে গেছেন। পরবর্তীতে তারা বাণিজ্য চুক্তি দিয়ে ধরে ফেলেছে। এখন চীনের সাথে উনি সম্পর্কটা কিভাবে করবেন? আর চীনও হাত বন্ধ করে বসে আছে যে আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্তত শেখ হাসিনা। এখানে আরেকটা জিনিস, এই কথাগুলো তো বুঝতে পেরেছেন, আসলে আপনার শ্রোতাও বুঝতে পারছে যে আমি আর 2 মিনিট বললে কি বলবো, সেজন্য আমি সংক্ষেপে যেটা বলতে চাই, যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা ওই জায়গাটায় ফিরে যাচ্ছি যে শেখ হাসিনা সরকারের ফরেন পলিসি বলুন কিংবা ওনার কৌশল বলুন, ওনার ফরেন পলিসি কন্ডাক্ট বলুন, এইটা তখন আমাদের কাছে যতটা না ভালো মনে হয়েছিল, বা আমরা অনেকে গালমন্দও করেছি যে আমেরিকানদের সাথে সম্পর্ক এত খারাপ হলো, কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমান সাহেবের 6 মাসের মধ্যে হাবুডুবু খাওয়া দেখে স্পষ্ট হয়ে গেছে যে এটা কত প্রজ্ঞাবান একটা ফরেন পলিসি কন্ডাক্ট করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের মানুষ জঙ্গিদের ফাঁদে পড়ে একটা দেশপ্রেমিক প্রধানমন্ত্রী, একটা সাহসী প্রধানমন্ত্রী, একটা স্টেটসম্যানের পেছনে এই জঙ্গি উত্থান ঘটিয়ে দিল। আর তারা এখন যা পেয়েছে, সেই বিএনপি সরকার বলুন, তারেক রহমান সরকার বলুন, ইনাদের তো আসলে আমি বারবার বলেছি আসলে ঐতিহাসিকভাবে সভ্যতার কোনো শক্তি নাই এমনিতে। আর সাধারণ আপনার যে কূটনীতি করার যে সামর্থ্য, সেটাও এদের নাই। কারণ ফরেন মিনিস্টারের নাই, আপনি উপদেষ্টা নিয়েছেন, সে একটা বালক, তারপরে প্রতিমন্ত্রী আমি বলছি ভালো, কিন্তু উনি তো শিখবেন, আরো 5 বছর লাগবে শিখতে। দ্বিতীয় মেয়াদে যদি আপনি দেন উনি কিছু করতে পারবেন। তার মধ্যে আপনার অনেকগুলা শর্তের অধীনে উনি ধরা পড়ে আছেন। এই অবস্থায় যখন কেউ বলে যে আগামী মানে 2-1 মাসের মধ্যেই অনেক কিছু বোঝা যাবে, সেখানে তো আপনি কাউকে আসলে দায়ী করতে পারেন না। পরিস্থিতি তো অত্যন্ত ক্লিয়ার। কি কথা বললেন, দুজন একান্তে কথা বলেছেন আধা ঘন্টার মতো, প্রায় আধা ঘন্টা। এই যে দুজন কথা বলেছে, এই কথার আপনারা বলতেই পারেন যে আমি জানলাম কি করে? আমি জানি না, আমি দুইজন কি কথা হয়েছে কিছুই জানি না। বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড দেয়ার, সেটা আমি অ্যানালিসিস করব। গোর কি বলেছেন, আমি অ্যানালিসিস করব খলিল কি বলেছেন, খলিল কি বলতে চান নাই, গোর কি বলতে চান নাই, এবং কেন দুজনের একান্ত বৈঠকটা হলো। এরকম একটা ঘটা করে তারেক রহমানের উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ যে মিটিংটা হলো, পরে কেন সেই জায়গা থেকে হঠাৎ করে সরে গিয়ে আলাদা করে দুজন বসলেন? কেন? এই কেনগুলো আসলে মিলানো দরকার। আমি একদিন পর্যন্ত আপনাদের সাথে গোরের এই সফর নিয়ে বা গোরের লেভেলের এরকম সফর নিয়ে বিভিন্ন ধরনের যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট কিভাবে প্লে করে, এগুলো আপনাদেরকে বলেছে। গোরের দায়িত্ব কি, গোর কোন স্পেসিফিক দায়িত্ব পালন করছে এই অঞ্চলে, এগুলো আপনাদেরকে বলেছে। এবং বাংলাদেশে এখন আমেরিকার চাওয়া কি, এটাও আপনাদেরকে কিছু বলেছে, চেষ্টা করেছে বের করে বলার জন্য যে আমেরিকা আসলে কি কি চাচ্ছে। আপনাদেরকে ট্রাম্পের চিঠির মধ্যে কি আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন সেটাও আপনাদেরকে বলছে। সবকিছু কিন্তু আপনাদের সামনে আছে। এখন আমি সুতোগুলো মেলানোর চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে, যে আসলে ওখানে কি হয়েছে, কি হতে পারে। আমি তো গণক না, আমি ফেরেশতাও না, আমি শয়তানও না, আমি কিছুই না, জিনও না, ভূতও না, আমি তো নিশ্চয়ই ওখানে নাই। আর আমি অনেক দূরে থাকি, আমি কি করে ভেতরে খবর দেবো? সো আমি কিন্তু অ্যানালাইসিসটা করবো হলো এই কয়েকদিনের যে ঘটনাবলী, আমেরিকার চাওয়া, আমেরিকা কি নিয়ে কাজ করতেছে, সেগুলা আপনাদের বলেছে, সেটা সুতাগুলো মেলানোর চেষ্টা করবো, কোনটা থেকে কোনটা মেলানো হয়েছে, কেন এই একান্তে বৈঠকটা হলো। প্রথম আসি কেন একান্তে বৈঠকটা হলো। একান্তে বৈঠকটা বেসিক্যালি হলো আমেরিকা সবচেয়ে বিশ্বাসভাজন হলেন খলিল, ইট ইজ নট হুমায়ুন কবির।
আর ক্যাপাসিটিতে হুমায়ুন কবির একজন উপদেষ্টা, তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ক্ষমতা নাই বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সিদ্ধান্ত নেই, ওনার হলো অ্যাডভাইজারি ক্ষমতা। সো সার্জিও গোর কিন্তু ডিসিশন মেকার, হি ক্যান মেক ডিসিশনস, হুমায়ুন কবির ক্যানট মেক ডিসিশন। সো হুমায়ুন কবির সাথে সামনে নিয়ে যে মিটিংটা হয়েছে সেটা হলো বেসিক্যালি ওই যেটা বাইরে এসে বলছে এটা হয়েছে, ওইটা হয়েছে, সেটা হয়েছে, অমুক হয়েছে, মানে সব ইতিবাচক, আমরা তো আমেরিকার সাথে আছি, সবকিছু ওনারা বলছেন, কিন্তু সেটা মিটিংটা আসল মিটিং না, মিটিংটা হয়েছে আলাদা খলিল এবং এর সাথে। সো হুমায়ুন কবিরেরটা আমার ধারণা এটা এমবেসি বাধ্য হয়ে তাকে এই আয়োজনের মধ্যে রাখতে বাধ্য হয়েছে, বিকজ তিনি তারেক রহমানের কান, তিনি তারেক রহমানের কানে ফুসফুস করতে পারেন। সো তাকেও প্রয়োজন আছে তাদের, কিন্তু আসল কথাগুলো কার সাথে বলতে হবে? অফিসিয়ালি কথাগুলো কার কাছে বলতে হবে? ফরেন মিনিস্টারের কাছে। ফরেন মিনিস্টারের কাছে আসলে এই সার্জিও গোর তার আসল কথাগুলি বলেছেন, যেটা হয়তো খলিল ইতিমধ্যেই তারেক রহমানের কাছে পৌঁছেছেন। আরো একটা মিটিং হয়েছে, যে মিটিংটাতেও কিন্তু সার্জিও গোর কিছু কথা জানিয়েছেন, সেটা হলো অর্থমন্ত্রীর সাথে। সেটা রাতে এই মিটিংটা হয়েছে। তো আসেন আমরা আসলে ওই দুইটা মিটিং এর মানে প্রথম মিটিংটা, তিনটা মিটিং এ পর্যন্ত প্রকাশিত, সেটা হলো একটা হলো সবাই মিলে একটা মিটিং হয়েছে হুমায়ুন কবির সহ, আরেকটা হলো সার্জিও গোর এবং খলিলের একান্ত বৈঠক হয়েছে, আরেকটা মানে অনেকে মিলে অর্থমন্ত্রীর সাথে তার একটা বৈঠক হয়েছে। অর্থমন্ত্রীর বৈঠকটা এখন পর্যন্ত প্রকাশিত না যে এক্স্যাক্টলি কি কি আলোচনা হয়েছে, বাট অর্থমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি এই সমস্ত এর মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য টাকা পয়সার ব্যাপার, সো ওইটা খুব গুরুত্বপূর্ণ, ওটাও গুরুত্বপূর্ণ আছে, কিন্তু বেশিরভাগ পলিসি, সিকিউরিটি অ্যান্ড পলিসি মিটিংটা হয়েছে কিন্তু খলিলের সাথে। আর অর্থমন্ত্রীর সাথে যেটা হয়েছে সেটা কিন্তু ওই যে চুক্তির আওতায় যে ব্যবসা বাণিজ্য, আমেরিকাকে কি দিবে, আমেরিকা কি নেবে, এগুলোর ব্যাপারটা হয়েছে। তা আসে আমরা মিলাই খলিল এবং গোরের মিটিংটা। খলিল এবং গোরের মিটিংটা বেশি বড় হয় না, সংক্ষিপ্ত, বাট সংক্ষিপ্ত মানে আধা ঘন্টা, তাও এটা কম না। এটাই সেখানে আমি এর আগে আপনাকে বলেছি আমেরিকার চাওয়াগুলো ওখানে সরাসরি বলা হয়েছে, যেটা আমি অ্যাসেসমেন্টে আমার যেটা বলেছে আমেরিকার চাওয়াগুলো সেখানে সরাসরি বলে, যেটা গোর এই হুমায়ুন কবিরের সামনে বলে নাই। এটা কি? সেটা এক, চীনের সাথে করিডোরে যেতে পারবো না। কেন? সেটা বলা হয়েছে যে চীন এই করিডোরটাকে মিলিটারি পারপাসে ইউজ করতে পারে। সেই মিলিটারি পারপাসটা সম্পর্কে তারা যেটা ভার্সন, ইউএস পলিসির ভার্সন যেটা মনে করে যে চীন তার বিআরআই এর অধীনে যেসব করিডোরের কথা বলছে সেসব করিডোর হলো মিলিটারি উদ্দেশ্য নিয়ে, কিন্তু তাদের এটা হলো আমেরিকান ফরেন পলিসি অ্যানালিস্টদের কথা, যে ওরা যে 6টা করিডোরের কথা বলছে প্রত্যেকটা করিডোরই তারা ডুয়াল পারপাসে ইউজ করবে। সেটা হলো একটা হলো মিলিটারি পারপাস, একটা হলো ট্রেড পারপাস। সো এমন কোনো করিডোর করতে দেওয়া যাবে না যেটা মিলিটারি পারপাস ব্যবহার হতে পারে। সেটা যেখানে যেখানে আমেরিকান ইনফ্লুয়েন্স আছে সেখানে আমেরিকা তার ইনফ্লুয়েন্স খাটাবে। আমেরিকা মনে করে বাংলাদেশের সাথে মায়ানমার এবং এই করিডোরটা মিলিটারি পারপাসও ব্যবহার হতে পারে। সেটা মিলিটারি পারপাসটা কি? মিলিটারি পারপাসটা হলো পারপাসের কারণে চীনের ইনফ্লুয়েন্স বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যাবে, মানে মিলিটারি ইনফ্লুয়েন্স, যেটা আমেরিকা ভেহেমেন্টলি অপোজ করে। নো ওয়ে চাইনিজ ইনফ্লুয়েন্স টু বি ইন বাংলাদেশ ল্যান্ড, নো ওয়ে, দে ডোন্ট ওয়ান্ট ইট, কোনোভাবে না। সো যেটা আপনার মনে আছে নিশ্চয়ই, শেখ হাসিনার অনেক প্রথম দিক থেকে কিন্তু এই প্রস্তাবটা ছিল, শেখ হাসিনাও কিন্তু এটা নিয়ে আগাতে পারেন নাই। এটা তো বহু আগে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, বিসিআই এর করিডোরটা, পরবর্তীতে ইন্ডিয়া বাদ হয়ে যায়। ইন্ডিয়াও কিন্তু ওই যখন দেখছে চায়নার মিলিটারি, যখন আমেরিকান অ্যানালিস্টরা বলতেছে এটা শুধু ট্রেড পারপাস না, মিলিটারি পারপাস, তখন ইন্ডিয়া আস্তে করে ওইখান থেকে সরে যায়। সো এটা আর বিসিআই থাকে নাই, এটা বিআরআই এর অধীনে যে 6টা করিডোর তার মধ্যে একটাতে অংশ নেয়। এটা সেনজির প্রথম ফর্মুলা এটা। সো আমেরিকা কোনোভাবে ট্রেড ইনফ্লুয়েন্স, তো তারা যুদ্ধ করতেছে চায়নার সাথে, তারা বাড়তি একটা মিলিটারি ইনফ্লুয়েন্স এখানে দিকে না। আরেকটা হলো চায়না তিস্তা প্রকল্পের নামে চায়নার উপস্থিতি তারা ওখানে চায় না। কেন চায় না? চায়না হলো এটা ইন্ডিয়ার ইন্টারেস্টেড পারপাস, যে ইন্ডিয়া যেন এই জায়গায় তাদের সাথে অ্যালাইন থাকে। কেন অ্যালাইন থাকে? ইন্ডিয়ার ইন্টারেস্টও তারা দেখতে চায় যে চায়নার উপস্থিতি ওইখানে তিস্তার ওখানে গেলে তারা
চিকেন নেকের যেন কোনো ডিস্টারবেন্স না হয়, সেটার জন্য নিশ্চিত করতে, মানে ইন্ডিয়াকে পাশে রাখার জন্য কিন্তু এটা একটা প্রেশার। সো দুটা জিনিস এখানে কিন্তু কয়েকটা জিনিস এখানে স্ট্রেট ফরওয়ার্ড আলোচনা হয়েছে। স্ট্রেট ফরওয়ার্ড সেটা হলো করিডোর চীনাকে দেওয়া যাবে না। 2, তিস্তা প্রকল্পের চীনা ইনভলভমেন্ট কি কোন পর্যন্ত যেতে পারে, এইটার একটা অপশন হয়তো আলোচনা হয়েছে, বা হয়তো দেয়া যাবে না এরকম কিছু একটা, বা কতটুক পর্যন্ত বাংলাদেশ এই প্রকল্পে চায়নাকে ইনভলভ করতে পারে, এটা নিয়ে হয়তো আলোচনা হয়েছে। আরেকটা আলোচনাটা সরাসরি আলোচনা হয়েছে করিডোরটা, হিউম্যানিটেরিয়ান করিডোর, যেটা জাতিসংঘের মাধ্যমে আমেরিকা বাংলাদেশকে খাওয়াইতে চায়। যেটা আপনাদের সাথে আমি আর কালকে বা পরশু দিন আমি আপনাদের বলছি যে করিডোরটা কি করিডোর। এই করিডোরটা হিউম্যানিটেরিয়ান করিডোর নামে, এটা বেসিক্যালি হলো আরাকান আর্মি সহ যে 3-4টা ফোর্স আছে ওখানে, তারা বন্ধু, তারা সব ফ্রেন্ডলি ফোর্স আছে, সে ফ্রেন্ডলি ফোর্সকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা। অনেক সিকিউরিটি অ্যানালিস্ট বলে থাকেন যে আমেরিকা যদি কাউকে অস্ত্র দিতে চায় তাহলে নিশ্চয়ই এরকম প্রকাশ্য একটা পথ দিয়ে অস্ত্র দিবে না, আমেরিকা গোপনেই অস্ত্র দেবে। গুড, আমেরিকা গোপনেই অস্ত্র দেবে, ঠিক আছে, কিন্তু আমেরিকা তো লজিস্টিক শব্দটা বলছে। লজিস্টিক বলতে কি শুধুমাত্র অস্ত্র বোঝায়? লজিস্টিক বলতে তো খাওয়া দাওয়া বোঝায়। মানে আপনি রসদ তো লজিস্টিক। সৈন্যরা বা যারা যুদ্ধ করতেছে তাদের তো খাওয়া দাওয়া লাগে নাকি, তো সেটা তো লজিস্টিক। লজিস্টিক পারপাস ওখানে কিন্তু শব্দটা আছে হিউম্যানিটেরিয়ান লজিস্টিক পারপাস। ওখানে বলা হচ্ছে রোহিঙ্গাদের সহায়তা করার জন্য, কিন্তু রোহিঙ্গাদের বেশিরভাগ তখন বাংলাদেশে। আর আরেকটা খুবই সূক্ষ্ম জিনিস যেখানে কাজ করে, একটা জিনিস বলে কি, আরাকান আর্মি অলওয়েজ রোহিঙ্গাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। সো যারা আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, সেই আরাকান আর্মিকে সাপোর্ট করে টাকা দিয়ে, পয়সা দিয়ে আমেরিকা। তাদের বার্মা অ্যাক্টের অধীনে তারা কিন্তু অফিসিয়ালি ওপেন হয়ে তারা কিন্তু অ্যান্টি জান্তা ফান্ডিং করতেছে। তো অ্যান্টি জান্তা ফান্ডিং এর মধ্যে আরাকান আর্মি একটা। তো আরাকান আর্মি যেখানে কাজ রোহিঙ্গাদের তাড়াচ্ছে, সেখানে রোহিঙ্গাদেরকে সহায়তা করার জন্য হিউম্যানিটেরিয়ান এড, কতটা ডুপ্লিসিটি, কন্ট্রাডিক্টরি, কত ডুপ্লিসিটি, বাট স্টিল দে পারসু ইট। তারা মনে করে হিউম্যানিটেরিয়ান করিডোর তার দিতেই হবে, কারণ তারা একটা বাফার জোন চায়, যে জোন দিয়ে তারা এই বার্মার ভিতরে ঢুকতে পারে, যে জোন দিয়ে তারা চীনা ইনফ্লুয়েন্স কমাতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনি বলছি, চায়নারা কিন্তু আরাকান আর্মির সাথে কিন্তু যোগাযোগ রাখে। কেন রাখে? ওই সিত্তর বন্দরটা, তাদের একটা বন্দর আছে সিত্ত, এটাও তাদের ইন্টারেস্ট। সো তারা কিন্তু আবার মায়ানমার আর্মির সাথে যেমন যোগাযোগ রাখে, তেমনি আরাকান আর্মির সাথে। যদি কখনো এটা আরাকান আর্মির পুরো দখলে চলে যায়, তাহলে তো আরাকান আর্মিকে লাগবে। সো তারা আরাকান আর্মি এবং তার মধ্যে একটা মধ্যস্থতাকারী ভূমিকায় থাকে। অনেকে বলে চায়না আরাকান আর্মিকেও ফান্ডিং করে, আমেরিকা তো করেই। চায়না করে তার স্বার্থে, তার যে এখানে যে ইনভেস্টমেন্ট আছে আরাকান এরিয়াতে, এই রাখাইন এরিয়াতে তাদের যে ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টটা প্রোটেক্ট করার জন্য বন্দরগুলো, তাদের যে বন্দর দিয়ে তারা বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছে গেছে। সো এখানে কিন্তু পুরোটাই চীনকে কন্টেইন করার জন্য আরাকান আর্মির মাধ্যমে ঢুকে তারা এই জায়গাটা থেকে যে হিউম্যানিটেরিয়ান করিডোরটা ইয়ে করে। এটার উদ্দেশ্য দুইটা, একটা হলো জান্তাকে হটানো, আবার অদৃশ্য পন্থা হলো আবার ওই সেই চায়নাকে এখান থেকে সরাও। খেয়াল করে দেখেন, ওই করিডোরটা যেমন চায়নাকে তারা দিচ্ছে, চায়না ইনফ্লুয়েন্স, এই করিডোরটাও কিন্তু তারা আরাকান আর্মির কেন ফান্ডিং করতেছে? আরাকান আর্মি যদি আরাকান আর্মিরা মিলে জান্তাকে হটাইতে পারে, তাহলে চাইনিজ ইনফ্লুয়েন্স একটা গভর্নমেন্ট হতে যায়। কারণ চায়নার অফিসিয়াল সম্পর্ক কিন্তু মায়ানমার সরকারের সাথে অফিসিয়াল সম্পর্ক, কিন্তু গোপনে তারা আরাকান আর্মির সাথে থাকে। হলো কি জানি, বাই চান্স যদি আরাকান আর্মি বাকি যে 2-3টা পোস্ট আছে এগুলো দখল করে নেয়, বন্দরগুলো যদি নিয়ে নেয়, তাহলে তাদের তার স্বার্থ সংরক্ষণ করতে হবে, স্বার্থ দেখতে হবে। সেই জন্য তারা আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখে। আর আমেরিকা আরাকান আর্মির সাথে সম্পর্ক থাকবে না, তো তারা পুরোটা এই জায়গাটুকু তাদের প্রভাব বিস্তার করতে চায়। এই জন্য তারা এখান দিয়ে ঢুকে জান্তাকে পরাজিত করার জন্য যত রসদ এখান থেকে কারণ তারা নৌপথে ওখানে ঢুকাতে পারছে না। সো এটা তাদের প্রজেক্ট। এই প্রজেক্টটা হলো মূল, এইখানে কিন্তু আলোচনা হয়েছে। এবং এইখানেই কিন্তু এই বিষয়গুলি যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন কিন্তু আপনারা দেখেন কেন আমি বলতেছি সুতাটা মিলানোর পর আমি বলি কেন আমার মনে হয়েছে যে এইগুলোই আলোচনা হয়েছে। এবং আমি জানি যে তাদের হিডেন এজেন্ডাটা হইলে এটা, সেটা আমি জানি, কিন্তু ওইখানে এটা আমি না জিন ভূত বা কিছু না যে আমি ওখানে ভেতরে যাই, আমি কিন্তু সুতা ইয়েগুলো অঙ্কগুলো মেলানোর চেষ্টা করতেছি যে কি আলোচনা হতে পারে। সেই আলোচনার মধ্যে আমার এই জিনিস ছাড়া আমার আর কোনো কিছু মনে হয় না যে এইগুলো শুধুমাত্র অ্যান্টি চায়না এবং শুধুমাত্র ইন্ডিয়ার ইন্টারেস্ট যেখানে অ্যালাইন হয়েছে, অ্যান্টি চায়না অ্যালায়েন্স, সেটাকে তারা এখানে ফোর্স করেছে খুল্লের সাথে।
যে কারণে খলিলকে যখন আপনি দেখেন, আপনি বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে রিপোর্ট করেছে, খলিল কিন্তু একটা কথা বলে ফেলছে যে যখন তাকে বলা হয়েছে করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিনা, সে বলছে এগুলো সব গুজব, ইউটিউবের গুজব। আমার ইউটিউবের গুজবের বিষয় না, কিন্তু এই বিষয়গুলো হলো আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের ফরেন পলিসির অংশ। এটা কেন ইয়ে হতে হবে, ইউটিউবের গুজব হতে হবে? এটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের পলিসির অংশ, যেটা এই অ্যান্টি চায়না যে স্ট্যান্ড, সে স্ট্যান্ডটা ট্রাম্পের চিঠির মধ্যে আছে। তারেক রহমানকে সে নির্দেশ করছে যে আমাদের সাথে তোমার মিলিটারি যেসব জিনিস অ্যাডভান্সমেন্ট হচ্ছে, যেসব চুক্তি, এগুলো দ্রুত শেষ করো। চুক্তি চিঠির মধ্যে, সংক্ষিপ্ত চিঠির মধ্যে মাঝখানের পেটের যে প্যারাটা, ওই প্যারাটার মধ্যে এটাই আছে যে আমাদের সাথে রেসিপ্রোকাল যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, ট্যারিফ এগ্রিমেন্ট যেটা হয়েছে, সেটা ইমপ্লিমেন্ট করো, এবং সেটার ভেতরে যে যে জিনিস করার কথা সেগুলো সবগুলা করো, প্লাস আমাদের সাথে যে মিলিটারি অ্যারেঞ্জমেন্টের যে চুক্তিগুলো নিয়ে, জিসুমিয়া আকসা, যেগুলো নিয়ে আমাদের কথাবার্তা চলছে, দ্রুত শেষ করো, প্লাস আমাদের কাছ থেকে ইকুইপমেন্ট করো, কারণ আমেরিকার প্রোডাক্ট ইজ দ্য বেস্ট, আমেরিকান মিলিটারি ইকুইপমেন্ট ইজ দ্য বেস্ট। নিচে একদম লাস্ট লাইনের মাঝখানে প্যারা লাস্ট লাইন লেখা যে আমার ইকুইপমেন্ট কেন, মানে চায়নার ইকুইপমেন্ট কেন না। বাংলাদেশ তো আমেরিকার ইকুইপমেন্ট কিনতে পারবে না, এত দাম জিনিস কোথেকে কিনবে? তাই আমেরিকা কি করবে, তার যে অ্যালাইড ফোর্স গুলি আছে, লাইক টার্কি, ওই যে ড্রোন কারখানা, অমুক তমুক টার্কি থেকে নাও, কারণ টার্কি তার অ্যালাইড ফোর্স, ন্যাটোর বন্ধু। সো বাংলাদেশ দেখেন, আমাদের সেনাপ্রধানও টার্কিতে যাচ্ছে, খলিল সাহেব টার্কিতে যায়, বিডা চেয়ারম্যান টার্কিতে যায়, সব টার্কির দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ হচ্ছে আমেরিকার জিনিস তো আমরা কিনতে পারবো না, তো যদি পারি আমেরিকার একটা বন্ধু বা অ্যালাইড ফোর্সের কাছে যদি আমেরিকা আপত্তি করবো না, তখন আমেরিকা আপত্তিও করবে না। আমেরিকা তার জিনিস প্রোডাক্টের কথা পুশ করে কিন্তু তার অ্যালাইড ফোর্সের কাছে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু চায়নার কাছ থেকে না। আপনারা জানেন যে চায়না হলো বাংলাদেশের সবচেয়ে বেশি 85% মিলিটারি ইকুইপমেন্ট চায়না দিয়ে কেনা। সো এই কয়েকটা জিনিসই কিন্তু ট্রাম্পের যতগুলি শর্ত ওখানে দেওয়া ছিল তারেক রহমানকে, সেগুলোই কিন্তু খলিলকে মনে করিয়ে দেওয়া হয়েছে, এবং খলিলকে বলা হয়েছে যে তুমি এটা তোমার বসের কানে দাও, এটা করতে হবে। দ্যাটস হোয়াট দ্যাট মিটিং। এটার আপনি রিয়াকশন গুলো যদি আরো দেখেন, এই সম্পর্কিত যত প্রশ্ন খলিল সাহেবের করা হয়েছে, বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে প্রেজেন্ট করে, সব জায়গাতে খলিল কিন্তু রিয়াক্ট করেছে। সব জায়গায় আপনি যদি ভিডিওটা দেখেন, সব জায়গায় রিয়াক্ট করছে সে, যে পয়েন্টে কথা বলছে। চায়নার করিডোরের ব্যাপার বলছে, এটা নিয়ে আলোচনাই হয়নি, মানে খুব ক্ষিপ্ত সে। কেন ক্ষিপ্ত হয়? কারণ এটা নিয়ে তারা গুতানো হয়েছে, সরল ভাষায় বা কথ্য ভাষায় বলে গুতানো হয়েছে, তাকে গুতাগুতি করা হয়েছে, তারে শান্টিং দেওয়া হয়েছে যে এটা কেন মাঠে আসলো। কারণ এটা মাঠে আসছে কিন্তু খলিলের মাধ্যমে, এটা মাঠে আসছে ওই সেই এই কি বলে পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কিন্তু আসছে, এই যে কি যেন নাম, হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবির আবার নিয়ে মিটিং করতে হয়েছে, এইটাতেও সে কিন্তু ইরিটেটেড হয়েছে, যে কারণে সে আবার একান্ত বৈঠক করেছে। হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে প্রশ্ন করেছে, সেটা তো সে খেপে গেছে। এখন আরেকটা ব্যাপার আছে, একটা প্রশ্ন করা হয়েছিল খলিলকে যে আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে কথা হয়েছে, তন্ত্রে বলছে এগুলো তো স্বাভাবিকভাবে আসতেই পারে, এগুলো হতে পারে, কিন্তু আলোচনা হয়নি। আসতেই পারে কিন্তু আলোচনা হয়নি। আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে কিনা তারা জিজ্ঞেস করার পরে শেখ হাসিনার কথা হয়েছিল, সে বলছে এগুলো তো আসতেই পারে, এগুলো কিন্তু কথা হয়নি। তো ভাই, আসতে পারে আপনি স্বীকার করছেন, কিন্তু বলেন কথা হয় নাই, কত হাস্যকর উত্তর। একজন ফরেন মিনিস্টার কতটা বেকায়দায় পড়ছে এই মিটিংটার জন্য, যে এখনো আমাদের পত্রিকাগুলো এখনো ডিগ আউট করবে, এখন নিশ্চয়ই করবে, কারণ এরকম একটা একান্ত মিটিং হলো 30 মিনিটের, কেউ কি জানতে চাইবে না? খলিল সাহেবকে একান্তেও কি কোনো কথার ফাঁস করবেন না? বা খলিল সাহেব যখন তারেক রহমানের সাথে এগুলো ব্রিফ করবেন, তখন কি ওখানে 2-4 জন কর্মকর্তা এগুলোকে আস্তে আস্তে বাইর হবে না? বাইর হবে, নিশ্চয়ই বাইর হবে। বাট আই টেল ইউ কনফিডেন্সের সাথে বলতে পারি যে দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। এই 2 করিডোর ছিল আলোচনার মূল অংশ, প্লাস হলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গুলো, জিসুমিয়া আকসা, এগুলো নিয়ে আগায় যাও, দ্রুত আমাদেরকে এগুলা দাও, আমরা এগুলা চাই, আমরা বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ পর্যন্ত যেন আসতে পারি, যেটার পথে আবার কি ইন্ডিয়া বাধা, ইন্ডিয়া আবার এটা চায় না। একেবারে পুরা মানে খলিলকে একেবারে বলতে পারেন যে মাইন কাচিবার মধ্যে ফলায় আটকেছে। কারণটা ওই যে ঘুরে ফিরে ইউনূসের মাধ্যমে যে গোলামি চুক্তিটা করে নেওয়া হয়েছে,
যে চুক্তিটাকে আমাদের কোন এখন দেশীয় কোন শয়তান দুষ্ট বুদ্ধিজীবী বলে ওইটা আর অ্যাক্টিভ না। আবার দেশীয় কয়েকজন সোকল কি আম্বাদিক বলতে পারেন, অনুসন্ধানী আম্বাদিক যেগুলো কূটনীতিক হয়েছে, তারা এগুলাকে নিয়ে এখন ক্যামোফ্লেজ তৈরি করে জনগণের মধ্যে উল্টাপাল্টা তথ্য দিয়ে। দুই দেশের চুক্তি দ্যাট ইজ নাথিং। এটার সাথে কোন চুক্তি করছেন সেটা আপনি কোন আমলে করছেন, স্বৈরাচারের আমলে করছেন না ফ্যাসিবাদের আমলে করছেন, ইট ডাজন্ট ম্যাটার। ইট ইজ an agreement between two countries. It is not agreement between Trump and Yunus. It is an agreement between two countries. আপনি আপনার দিয়ে জ্বালানির মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কেন করে নিয়েছে খলিল? এই খলিল এই মে মাসে, খুব সম্ভবত এপ্রিল মাসে বা মে মাসে, সে নিজে থেকে আমেরিকা যখন সে জাতিসংঘের কাজে ঘোরাঘুরি করতেছিল, জাতিসংঘের কাজে সে ওই সভাপতির হওয়ার কাজে ঘোরাঘুরি করতেছিল, সেই সময়টা হঠাৎ করে সে এনার্জি ডিপার্টমেন্টে গিয়ে, ইউএস এনার্জি ডিপার্টমেন্টে গিয়ে সে একটা চুক্তি সই করে দিয়েছে অন বিহাফ অফ এনার্জি ডিভিশন বাংলাদেশ। এনার্জি ডিভিশন বাংলাদেশের মন্ত্রীকে ইকবাল হাসান টুকুকে বাইপাস করে দিয়ে তিনি যে ওই চুক্তিটা করে আসছেন। সো থিঙ্ক হোয়াট আর দ্য এজেন্ডা, যেটা সরকারের ভিতর একটা সরকার জানে কিনা যে এনার্জি ডিভিশনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী একটা চুক্তি করে দিয়েছেন, সেটা সরকার আদৌ জানে কিনা সন্দেহ আছে। সেই এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কি আছে এটা কিন্তু আমরা জানি না। আমরা শুধু জানি এখানে এনার্জি হচ্ছে, কিন্তু সহযোগিতার ব্যাপার হয়েছে, কিন্তু কোথায় সেই এনার্জি সহযোগিতা কোথায় হয়েছে? হয় নাই। তাহলে ওখানে কি আছে আসলে? বাংলাদেশ সবচেয়ে যখন ক্রাইসিস, তখন বাংলাদেশ যাচ্ছে কোথায়? মালয়েশিয়াতে। কেন যাচ্ছে? কেন ওই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর আন্ডারে কেন আমাদের জ্বালানিটা সাপ্লাই হচ্ছে না, যখন বাংলাদেশ জ্বালানি ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে? কেন হচ্ছে না? লট অফ থিংস আর প্লেইং মানে এতটাই প্লে হচ্ছে যে বাংলাদেশ আসলে কাবু অবস্থায় আছে। আবার দেখেন এই সেই এনার্জিটাকে নিয়েই মালয়েশিয়া আবার কি পলিটিক্স করে বসছে। মাহাথির মোহাম্মদের আনোয়ার ইব্রাহিমের কাছে তারেক রহমানের দুধ জ্বালানির ব্যাপারে ক্রাইসিস ব্যাপারে সহায়তা ছিল, আর তারপরের দিনই আনোয়ার ইব্রাহিম খুব প্ল্যান্ড ওয়েতে একটা ইন্টারভিউ দিল, তাদের পত্রিকাতে একটা ইন্টারভিউ দিচ্ছে। সেই পত্রিকার ইন্টারভিউটা দিয়ে বলছে কি, মায়ানমারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, মায়ানমার সরকারের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে, আমাদের দেশ থেকে যে 5,000 রোহিঙ্গা আছে এগুলাকে তারা ফেরত নিয়ে যাবে, আবার বাংলাদেশ থেকেও 3 লাখ রোহিঙ্গা তারা ফেরত নেওয়ার ব্যাপারে রাজি হয়েছে। বাংলাদেশ কিন্তু জানে না কেন। সব কিন্তু একটা বোর্ডের মধ্যে সব জায়গায় কিন্তু গেম চলতেছে। মালয়েশিয়া ওখান থেকে মায়ানমার সরকারের সাথে সম্পর্ক আছে বলে বাংলাদেশকে কিন্তু এই করিডোরের ব্যাপারে বাধা দিচ্ছে। কিন্তু এই একই দিনে সার্জিওর যেদিন বাংলাদেশে, সেদিন কিন্তু আনোয়ার ইব্রাহিমের ইন্টারভিউ ছাপা হয়েছে। কি কারণে ছাপা হয়েছে? যে চায়নার অ্যালাইনমেন্ট, মালয়েশিয়া চায়না যে অ্যালাইনমেন্টটা মায়ানমার গভর্নমেন্টের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কে দেওয়া হয়েছে যে মায়ানমার গভর্নমেন্টের চাপে পড়ে মায়ানমার গভর্নমেন্ট হচ্ছে ঠিক আছে তোমার 5,000 ইয়ে করে নেবো, তুই বাংলাদেশকে বলো এই হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে পারবা না। ঘটনাটা কিন্তু এই জায়গায় কেউ আমরা খেয়াল করতেছি না যে কোনটার সাথে কোনটার মিলে সুতা মেলেছে। একই দিন যেদিন সার্জিওর এসে এখানে অ্যাডভোকেসি করতেছে ফর দ্যাট হিউম্যানিটেরিয়ান করিডোর, একই দিন কিন্তু মায়ানমার গভর্নমেন্টের পক্ষে মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম অ্যাডভোকেসি করতেছে। এবং সে কোন সময় অ্যাডভোকেসি করতেছে? বাংলাদেশের সবচেয়ে দুর্বলতার সময় যখন তার কাছে সাহায্য চাওয়া হয়েছে, তার কাছে জ্বালানি সাহায্য চাওয়া হয়েছে, সেই সময় কিন্তু সে এটা করছে। সার্জিওরের কি কোইন্সিডেন্ট, বাংলাদেশের সাহায্য চেয়েছে, সার্জিওর আসতেছে এবং মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম তার পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বাংলাদেশকে জানাচ্ছে মায়ানমার গভর্নমেন্ট রাজি হয়েছে যে তাদের 5,000 রোহিঙ্গা নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু কিছু জানে না। সবাই বাংলাদেশ নিয়ে প্লে করতেছে, আর আমরা সেই প্লে গ্রাউন্ডে কিন্তু প্লেড হচ্ছে। আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে মাঠে যত খেলোয়াড় আছে আমরা সবাই লাথি খাচ্ছে। আমরা একটা ফুটবলে পরিণত হয়েছি, যে ফুটবলে সবাই লাথা, এই পক্ষ লাথি মারে, ওই পক্ষ লাথি মারে। এখন আমাদের এখানে এই পক্ষের মধ্যে অনেকগুলো পক্ষ মালয়েশিয়া ঢুকে পড়ছে। কেন ঢুকছে? ওই দুর্বলতা। কারণ আপনি এনার্জি এগ্রিমেন্ট করে এনার্জি সহায়তা বলতে এনার্জি সাপ্লাইটা আমেরিকার কাছে পাচ্ছেন না। সো আপনাকে কিন্তু বিকল্প জায়গায় যেতে হচ্ছে, বন্ধু আনোয়ার ইব্রাহিমের কাছে যেতে হচ্ছে। অনেকে এটার মধ্যে অন্য কিছু দেখে, আমি জানি। সবাই মনে করে তারেক রহমান এখান থেকে কমিশন খাওয়ার জন্য, আনোয়ার ইব্রাহিমের ওখান থেকে তেল বেশি কমিশন খাওয়ার জন্য এটা করতেছে বলে, এটাও একটা যুক্তি থাকতে পারে। কিন্তু আমরা কিন্তু বেসিকের একটা ক্রাইসিসের মধ্যে পড়ার কারণে কিন্তু আমরা যত প্যাচের ভিতরে এবং আমরা আমাদের সন্দেহগুলো কিন্তু সামনে আনতেছি।
এই আলোচনাটাও আছে সত্যি, যে মালয়েশিয়ার সাথে জ্বালানি কেনার মানেটা হলো বেশি দামে কিনবে, বেশি কমিশন তারেক রহমান পাবে, এটা কেউ জানবে না, এই জন্য হতে পারে। বাট আপনি যে ওভারঅল আপনি যদি আমরা যদি ফুটবল মাঠ হয়, সেই ফুটবল মাঠে কারা কারা খেলতেছে? আমেরিকা খেলছে, চায়না খেলতেছে, ইন্ডিয়া খেলতেছে, নতুন প্লেয়ার সরি টার্কি খেলতেছে, নতুন প্লেয়ার হলো কে? আপনার মালয়েশিয়া। ওয়াই? মালয়েশিয়া আমাদের সাথে প্লে করতেছে, এখন হলো রোহিঙ্গার কথা বলে মায়ানমারের পক্ষ নিচ্ছে। মায়ানমার এখানে প্লে করতে পারতেছে না, মায়ানমারের পক্ষে কিন্তু প্লে করতেছে, মালয়েশিয়া প্লে করছে। যে মালয়েশিয়া কিন্তু বাংলাদেশকে ওয়ার্নিং দিল, নো তুমি আমেরিকাকে হিউম্যানিটেরিয়ান করিডোর দিতে পারবে না। কিন্তু বাংলাদেশ কোথায় যাবে বলেন? চিড়ে চ্যাপ্টা বলে না, চিড়ে চ্যাপ্টা যেটাকে বলে, সবাই মিলে পিসতেছে এখন ওই এক এগ্রিমেন্টের পাল্লায় পড়ে। এখন বাংলাদেশ সবার দ্বারা এখন আর আপনি বলতে পারছেন না আমরা সবার সাথে সম্পর্ক, কার সাথে রাখবেন চয়েস করতে হবে। বাংলাদেশের এখন কোনো চয়েসই নেই। বাংলাদেশ এখন যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো চয়েস নিতে যায়, বাংলাদেশ বেকায়দায় পড়ার যথেষ্ট সম্ভাবনা। আমেরিকার পক্ষে গেলে 3টা ফোর্স একসাথে আপনার বিরুদ্ধে চলে যাবে। এক, আপনার বন্ধু বলে, নতুন বন্ধু মালয়েশিয়া বলে দাবিদার, মালয়েশিয়া যাবেই, কারণ মালয়েশিয়া অলরেডি আপনাকে অফার করতেছে রোহিঙ্গা ফেরত পাঠায় দেবে। মায়ানমারের সাথে তার সুসম্পর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে, সে নতুন বন্ধুটাও কিন্তু ত্যাগ করবে আপনাকে যদি আমেরিকার সাথে চুক্তি করেন। আর যদি আপনি ইন্ডিয়া বলবেন